থাকাটাই দরকার, থাকলেই ভালো হওয়ার কথা, না থাকলে আসলে ভালো হওয়ার কথা না। ফার্স্ট ওয়ান কি? ফার্স্ট ওয়ান হচ্ছে টু কিপ ইট, দ্য নাম্বার ওয়ান কি? টু কিপ ইট সিম্পল। প্রেজেন্টেশন দিব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপরে, প্রেজেন্টেশন দিব আর্ট অফ প্রেজেন্টেশনের উপরে, এটার উপর সিম্পল হবে কি হবে? বোঝাতে হবে। মানে প্রথমত হচ্ছে ইউনিভার্সিটি প্রেজেন্টেশন তো নিশ্চয়ই স্কুল লেভেলের প্রেজেন্টেশন হবে। ইউনিভার্সিটি প্রেজেন্টেশন সিম্পল করা মানে কি? এখন আমি এক লাইন ইংরেজিতে লিখে পড়লে বাংলায় আবার লিখে দিব, অথবা যে বাংলাও ভালো বোঝে না, ইংরেজিও ভালো বোঝে না, শুধু হিন্দিটাই ভালো বোঝে তার জন্য এটাও লিখে দিব, এরকম নাকি? না, তো তোমার প্রেজেন্টেশন, তোমার যে স্ট্যান্ডার্ড মিডিয়াম সেটা তো থাকবেই, বাট দ্যাট উইল বি ইন এ সিম্পল ল্যাঙ্গুয়েজ। বাংলায় লেখো ইন এ সিম্পল ল্যাঙ্গুয়েজ, এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড। ইংরেজিতে লেখো ইন এ সিম্পল ল্যাঙ্গুয়েজ, এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড। সমস্যাটা হয়ে যাবে যখনই তুমি এবার এআই এর কাছ থেকে, গুগলের কাছ থেকে, অন্য কোনো ম্যাগাজিনের কাছ থেকে, অনলাইন পোর্টালের কাছ থেকে যখনই কপি পেস্ট করে ধার নিয়ে আসবে, ওইটা তো তুমি নিজেও ওইটাও দেখো নাই, বুঝেও দেখো নাই, তুমিও বুঝো নাই, তুমি যারা দেখাইতেছো সেও বুঝো নাই, এবং তুমি যে বুঝো নাই, তুমি যে প্রেজেন্টেশনটা দিতে আসছো, মানে যেই প্রেজেন্টেশন স্লাইড তুমি নিয়ে আসছো, ওই স্লাইডের কিছু যে তুমি বোঝো না, এইটা বোঝার জন্য আমাদের আসলে 10 সেকেন্ড সময়ও লাগবে না। আমরা সবাই দেখা মাত্রই বুঝে যাবো যে ও আসলে যাহা ওর স্লাইডে আছে এটা কি ওর নিজের স্লাইড নাকি আসলে চুরি করা স্লাইড, এবং যা লেখা আছে এটা কি ও নিজে একবার জীবনে পড়ে দেখেছে, বুঝে দেখেছে, নাকি ও আমাদের সামনে এসে শুধুমাত্র অভিনয় করে যাচ্ছে। এটা বুঝতে তোমাদের 10 সেকেন্ড লাগবে না, তোমরা অঙ্গভঙ্গি দেখলেই বুঝে যাবে। কারণ দিন শেষে তোমার চোখ তোমার সাথে ছলনা করতে। নেক্সট প্রেজেন্টেশনের জন্য মানে স্টোরি টেলিং প্রেজেন্টেশনের জন্য স্লাইড নট নেসেসারি, অপশনাল। কেউ যদি নিয়ে আসতে চায় নিয়ে আসতে পারে। মনে করো কারো এমন হইতে পারে যে তার স্টোরি টেলিং প্রেজেন্টেশনটাকে সে একটা গ্রাফিক্যাল ডিজাইন আকারে, একটা রিপ্রেজেন্টেশন আকারে, একটা আর্ট আকারে জাস্ট একটা পিকচার নিয়ে আসলো, ওই পিকচারটা ডিসপ্লেতে থাকলে সেই স্টোরি টেলিং প্রেজেন্টেশন দিল, কারণ তার ওই পিকচারটা তার স্টোরিটাকে খুব ভালো মতো রিপ্রেজেন্ট করে, হইতেই পারে। একটা গ্রাফিক্স আর্ট নিয়ে আসলে, একটা পিকচার নিয়ে আসলে, একটা যে কোনো কিছু নিয়ে হইতেই পারে, নট নেসেসারি। কেউ চাইলে আনবো, না চাইলে আনবো, কারণ এখনো প্রেজেন্টেশনে আমরা যাইনি। প্রেজেন্টেশন কোর্স আমরা শুরু করবো, এখন যদি তোমাদেরকে স্লাইড শো প্রেজেন্টেশন দিই তাহলে তো হচ্ছে যে দেখা যাবে যে আমি সবই ভুল করতে থাকবো আর তোমরা বিরক্ত দিতে থাকবে, যে তাইলে আপনি কোর্স করানোর আগে আমাদের প্রেজেন্টেশন দিলেন কেন, আপনার এত বাজে খেলার ইচ্ছা কেন, এইগুলো অবস্থা। আচ্ছা আসো, প্রিপেয়ার এন্ড প্র্যাকটিস। তো তোমার স্লাইড নাই, তার মানে আসলে তোমার কোনো প্রেজেন্টেশনের প্রিপারেশনের ব্যাপার নেই, এই জন্য 1 মাস আগে থেকে এটার কথা বলে আসতেছি না। উইথ স্লাইড তোমার প্রেজেন্টেশনের প্র্যাকটিস যতটুকু হওয়া লাগে, উইদাউট স্লাইড তোমার প্রেজেন্টেশনের প্র্যাকটিস তার চেয়ে বেশি লাগে। তোমার স্টোরি টেলিং প্রেজেন্টেশনে তোমার প্র্যাকটিস লাগবে, রিহার্সাল লাগবে। যারা এখনো প্র্যাকটিস শুরু করো নাই, এমনকি যারা এখনো কি নিয়ে স্টোরি টেল করবে এটাও ঠিক করো নাই, এমনকি যারা ভাবছো যে সেদিন এসে যখন আমাকে ডাকবে ওই মুহূর্তে আল্লাহ রাতার মধ্যে যা দিয়ে দিবে আমি তার ডেলিভারি দিয়ে দিব। স্যার স্টোরি ডেলিভারি এমনি হয়? স্যার স্যার এভাবে ডেলিভারি হয়? টাইম লাগে না? বুঝতে পারছি না স্যার কি নিয়ে স্যার কোনো প্রোডাক্ট নিয়ে স্টোরি তো নাই স্যার স্যার অনেক স্টোরি আছে কিন্তু এটাতে শিক্ষামূলক স্টোরি। যেহেতু শিক্ষামূলক না, নিশ্চয়ই কুশিক্ষামূলক কিছু আছে। স্যার স্কুলে স্যার যেগুলো পড়ছি সেগুলো বললে হবে। স্যার আপনি কি স্যার যে ইউএস টেলিভিশন স্যার এই কিছু বলি স্যার আমি তাহলে স্যার ডিজনি প্রিন্সেস নিয়ে বলতে পারবো স্যার দেখছো? स्लोवर स्टडी विंटर है कहानी तो यहाँ आकर ही रुक गई क्योंकि मैडम ने एक नोवेल तो लिख दी, बट नोवेल का नाम क्या होगा ये उसको पता नहीं। তুমি একটা বই তো লিখে ফেলছো, গল্প লিখে ফেলছো, উপন্যাস লিখে ফেলছো, কিন্তু উপন্যাসের নাম খুঁজে পেয়েছো। এখন জোরই চালাইতেছে, সার্ভে চালাইতেছে যে বন্ধুরা আমাকে উপন্যাসের জন্য একটা ভালো নাম দাও। আচ্ছা, ও যখন তোমাদেরকে এই কোশ্চেনটা
নাম উপহার দিবা না একটা কিটানি দিবা যে স্টোরি লেখক হচ্ছিস তুই, গল্প লেখলি তুই, গল্পের কাহিনী জানা হচ্ছে তোর, আর গল্পের নাম কথা বলছো না? কিন্তু আসলে কিন্তু কাজটা সহজ না, কঠিন। কিন্তু একটা নাম একটা শিরোনাম বাছাই করা কঠিন। আমি জানতাম তোমাদের স্টোরি টেলিং প্রেজেন্টেশনের শেষ পর্যন্ত সবচেয়ে বড় সমস্যা স্টোরি টেলিং নিয়ে না, স্টোরি সিলেকশন নিয়ে, যে আসলে স্টোরি বলবোটা কি, আসলে স্টোরিটা কি। এই তোমাদের জীবনে বয়স তো মাশাআল্লাহ কারো কম হয় এবং এক একটার যা বয়স তাতে বাবা মা যদি সময়কালে বিয়ে দিত, বাচ্চা কাচ্চা এখন ক্লাস 5 এ পড়ে। তো এটা হচ্ছে আসল ঘটনা, কিন্তু এখন নকল ঘটনা হচ্ছে যখনই স্যাররা ক্লাসে আসে তখনই সে বাবু হয়ে যায়। তখনই আর কিচ্ছু বুঝে না। স্যার আমি ডানও বুঝি না বামও বুঝি না। স্যার জীবনে আমি কখনো মেসেঞ্জারে কোনো মেয়ের সাথে কথাই বলিনি। তখন খুব সাধু বাবা, স্যার বের হইলেই তখন সে আমার হিরো। সো যেহেতু আল্লাহ তোমাদেরকে বয়স কম দেয় নাই এবং এই জীবনে কম দেখো নাই, কম ঘটনা দুর্ঘটনা শিকার হওয়া নাই, অনেক অভিজ্ঞতা তাজুর্বা অনেক কিছু হয়ে গেছে। Pick any event from your life. Pick any event from your friend's life. Pick any event from your sister's life. Pick any event from your cousin's life. An event that has many things to tell. Not necessarily একেবারে হুবহু তোমার ওটাই দিতে হবে। Not necessarily তোমাকে বলতে হবে এটা আমার জীবনে ঘটছে। মানে তোমাকে প্রেজেন্টেশনে কখনোই এরকম কিছু বলার দরকার নাই যে এটা আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমি এভাবে ধরা খেয়েছি অথবা আমি এভাবে ধরা খাইয়েছি। Not necessarily। তুমি একটা গল্প বলো, তুমি একটা গল্প বলো, গল্পটার মাধ্যমে আমাদের অনেক কিছু শেখার আছে। সেই গল্পটা কার এটা জানা আমাদের জন্য জরুরি না। এমনকি তোমাকে এটা বলতে হবে না যে এটা কিন্তু আমার না, এটা আমার কাজিনের, এটা কিন্তু আমার না, এটা আমার খালাতো বোনের। কারো কোনো কিছু ডিসক্লোজ করা দরকার নেই, কোনো আইডেন্টিটি ডিসক্লোজের এখানে কোনো অপশন নেই। আমাদের জাস্ট হিস্টোরিটা দরকার, আমাদের আইডেন্টিফিকেশনের দরকার নেই। তো এখানে কাল্পনিক তো শেয়ার করা 100%। ইভেন ব্যাপারটা এরকম না, তোমার তো নাম পরিচয় বংশ পরিচয় ভোটার আইডি নাম্বার দিতে হইতেছে না। তুমি কাল্পনিক ছদ্মনাম ইউজ করো, তুমি অন্য কিছু ইউজ করো। ইভেন নাম ছাড়া তুমি জাস্ট এত বয়সের একটা ছেলে, এত বয়সের একটা মেয়ে, বা এই ঘটনা এরকম প্রতিষ্ঠানের ছাত্র, এই লেভেলের ছাত্র, অনেকভাবে তো ইউজ করা যায়। আই নিড অনলি দ্য স্টোরি। আমার আইডেন্টিফিকেশনের দরকার নেই। টাইম লিমিট হচ্ছে ম্যাক্সিমাম 8 মিনিটস। স্যার তাহলে স্যার এতজন দিতে পারবে স্যার এই সময়ের মধ্যে? Not necessarily I have to complete in a single class. You can continue in 2 class. কিন্তু ল্যাঙ্গুয়েজ সুপিং কে প্রথম ক্লাসে বলবে, কে দ্বিতীয় ক্লাসে বলবে, এটা তোমার উপর ডিপেন্ড করে না। স্যার মিনিমাম টাইম, এটা একমাত্র আমার উপর ডিপেন্ড করে। মিনিমাম টাইম শাসন করে যাকে চেহারা পছন্দ হয়ে যাবে তাকে, এবং তার একবারই শেষ। সে যদি বলতে স্যার পরের দিন দেই, কারণ আজকে স্টোরিটা মাত্র গুছানো শুরু করেছিলাম মাত্র, এখন শেষ হয়নি গুছানো, লাভ নেই, কারণ অনেক আগে থেকে বলতেছি। সো যাদেরকে ইয়া হবে তাদের স্যার মিনিমাম টাইম, বিষয়টা হচ্ছে যে তোমাদের কাছে মিনিমাম টাইম 5 মিনিটস। বিষয়টা হচ্ছে তোমাদের কাছে সময়টা কম মনে হইতেই পারে এখন, কিন্তু যখন ওখানে দাঁড়াবে আর গল্প বলা শুরু করবা তখন দেখা যাবে যে হ্যাঁ কয়েকজনের জন্য হবে যারা আসলে রিহার্সাল করে আসছে, প্রিপারেশন নিয়ে আসছে, সুন্দর স্টোরি নিয়ে আসছে, তাদের গল্প শুনে অটোমেটিক্যালি আমাদের নিজেদেরই মনে হবে যে ওরে আরো 2 মিনিট সময় বাড়ায়, and that's his performance. You get my point? মানে যার গল্প শুনে আমার মনে হচ্ছে যে এই গল্পটা শেষ করতে না দিলে এটা হুমায়ুন আহমেদের বইয়ের মতো অবস্থা হয়ে যাবে, সাংঘাতিক মনে হবে শেষ হইয়াও হইল না শেষ, যদিও এই ডায়লগটা হুমায়ুনের না রবীন্দ্রনাথের, কিন্তু হুমায়ুনের মধ্যে বই পড়লে এই মনে হয় যে আহা বেটা আর 2টা পৃষ্ঠা বেশি লিখলে তোর কি ক্ষতিটা হইল, তুই এত পৃষ্ঠা লিখতে পারলি আর 2টা পৃষ্ঠা বেশি লিখতে পারলি না, আহা। এই যে আহা দিয়ে ওর গল্পটাও আহা দিয়ে শেষ হবে, শুধু সেটা না, মানে ওর গল্প আরো 2 মিনিট পড়ার পরেও মনে হবে যে গল্পটা আরো বেশি সুন্দর মনে হয়। দ্যাটস দ্য পারফরম্যান্স অফ দিস প্রেজেন্টেশন। ওইটা হচ্ছে বেস্ট প্রেজেন্টেশন। সো ওই 10 মিনিট পর্যন্ত হচ্ছে লাস্ট লিমিট, 8 মিনিট হচ্ছে বেঞ্চমার্ক, 5 মিনিটস হচ্ছে মিনিমাম, 10 মিনিটস হচ্ছে আপার লিমিট। সো তুমি যখন প্রিপারেশন ছাড়া বলতে আসবা তখন 5 মিনিটের আগে তুমি
আমরা কি একটু দেখে দেখে বলতে পারবো পরের মতো ধরে লিখে রাখলাম না স্যার যদি ভুলে যাই হ্যাঁ স্যার ভুলে রাখলাম বললাম ফার্স্ট টাইম এই সুযোগটা দেন না আমাদের প্রেজেন্টেশনে পুরো কোর্সে গুরুত্বপূর্ণ দুটো নাম আছে, একটা নাম হচ্ছে স্টোরি রিডিং আর একটা নাম হচ্ছে স্টোরি টেলিং, এবং এটার পার্থক্য আমরা দেখব নেক্সট চ্যাপ্টারে, এটা নিয়ে ডিল করা হবে। তোমাদের প্রেজেন্টেশনটার নাম কি? স্টোরি রিডিং। স্টোরি যদি রিড আউট করা হয় তাহলে সেটা প্রেজেন্টেশন হয় না। ধরো একজন সামনে বই নিয়ে শুধু বই পড়তেছে, গল্প পড়তেছে, তোমার শোনাইতেছে, বই তো কিছু। এই বয়সের কি বয়সে যদি বই দেখা গল্প পড়ে আমাদেরকে বলে যে তোদেরকে একটা গল্প বলবো, অনেক মজার গল্প, অনেক দারুণ আছে, এটার মধ্যে অনেক ক্লাইম্যাক্স আছে, তারপরে সে রিডিং করা শুরু করে, এবং সে যদি আবার বলে যে আমার হাতে যদি কিছু থাকে, যদি ভুলে যাই গল্প, রিডিং আবার যদি একটু দেখে নি, রিভাইজ করে নি, তাহলে তার মাথায় কি দিয়ে বাড়ি বানাবো? তরমুজ। আচ্ছা, সো আসো, প্রিপেয়ার এন্ড প্র্যাকটিস মাস্ট ফর এনি কাইন্ড। তোমার 2 মিনিটেরও যদি স্টোরি হয়, তোমার স্টোরি যদি 2 লাইনেরও হয়, তারপরেও রিহার্সাল আছে, মাস্ট। কিপ অ্যান ইন্টারেস্টিং বিগিনিং। বিগিনিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাউ ইউ স্টার্ট ইউর প্রেজেন্টেশন, হাউ ইউ স্টার্ট ইউর প্রেজেন্টেশন। আমাদের পুরো ডিপার্টমেন্টের প্রেজেন্টেশনের জন্য আলাদা একটা কমন গ্রুপ ক্রিয়েট করা আছে, তুমি জানো? তোমরা সবাই সেই গ্রুপে আসো। আচ্ছা, আনফরচুনেটলি লাস্ট সেমিস্টারে আমরা ডিপার্টমেন্ট থেকে কাউকে আসলে প্রেজেন্টেশনের জন্য প্রেজেন্টেশন দেইও নেই, ওইভাবে নিয়েও নেই, ওই গ্রুপে এই কারণে কোনো অ্যাক্টিভিটি ছিল না, কারণ লাস্ট সেমিস্টারের পুরো ওভারঅল ন্যাশনাল কান্ট্রি সিচুয়েশন এবং সব কিছু মিলে ওই প্যারাটা কাউকে দেইনি, এবং আমি মানে সব টিচারকে আগে থেকেই সেটা ছাড় দিয়ে দিয়েছিলাম যে ঠিক আছে দরকার নেই। আর এই সেমিস্টারে প্রত্যেক কোর্সের জন্য তোমার মিনিমাম 2টা করে অনলাইন প্রেজেন্টেশন ওইখানে যাবে, ওইখানে ওই ফেসবুক গ্রুপে আপলোড হবে অনলাইন প্রেজেন্টেশন। সো এই প্রেজেন্টেশন আপলোড হবে ওই গ্রুপে। কারা আছে? সবাই, টিচাররা আছে, তোমার সিনিয়ররা আছে, জুনিয়ররা আছে, তোমরা আছো, এভরিওয়ান। শুধু আমরা বা আমরা না, ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ড সহ তারাও আছে। সো ওই প্রত্যেকটা প্রেজেন্টেশন সবাই দেখবে। তোমার প্রেজেন্টেশন তুমিও যেমন দেখার সুযোগ পাবা, বাকি সবাইও দেখার সুযোগ পাবে। তার মানে প্রেজেন্টেশন যদি একটা বাকওয়াস প্রেজেন্টেশন হয়, সেটা যেমন সবাই দেখবে যে থার্ড ক্লাস প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন প্রিপারেশন ছাড়া, প্র্যাকটিস ছাড়া, জাস্ট নাম পাসে দিয়ে দিছে থার্ড ক্লাস প্রেজেন্টেশন। আর প্রেজেন্টেশনের লাইক, কমেন্ট এবং অ্যাপ্রিসিয়েশন থেকে বাকিটা বলতে পারি। আরে এই প্রেজেন্টেশনটাতে এত লাইক কেন? নিশ্চয়ই কোনো কাহিনী আছে। কাহিনী দুই রকম হইতে পারে। এক হচ্ছে তো লাইক ধারা করছে, বন্ধুদেরকে বলছে যে আমার প্রেজেন্টেশন সাপোর্ট দিছি, তাদের লাইকটা এইটা একটা জিনিস। আর আরেকটা হচ্ছে যে না, আসলেই প্রেজেন্টেশনটা ভালো হয়েছে, কমেন্ট দেখে গিয়া দেখে বলা হয়েছে যে কমেন্টে লেখা আছে যে তো 2 মিনিট থেকে 3 মিনিট এই জায়গাটা এক্সিলেন্ট ছিল, তোর স্টার্টিংটা এক্সিলেন্ট ছিল, তোর কনক্লুশনটা ভালো হয়নি, তোর স্লাইড মেকিংটা অসাধারণ ছিল। Why we did this? We did this for this. Everyone can learn from others. প্রত্যেকে যাতে অন্যদের কাছ থেকে শিখতে পারে কেন ওর প্রেজেন্টেশনটা ভালো হচ্ছে, কেন ওর প্রেজেন্টেশনটা ভালো হচ্ছে না। শুধু আমার নিজের দেখাটা জরুরি না, অন্যদের ফিডব্যাক নেওয়াটাও জরুরি। আচ্ছা, সো যেটা বললাম যে কিপ অ্যান ইন্টারেস্টিং বিগিনিং, এটা খুব ইম্পর্টেন্ট। যে বলে না মর্নিং শোজ দ্য ডে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তোমার প্রেজেন্টেশনের স্টার্টিংটা যদি খুব ডাল হয়, খুব মানে লো এনার্জি হয়, তাহলে এরপরে তোমার পুরো অডিয়েন্সকে হাই এনার্জিতে নিয়ে যাওয়া তোমার জন্য খুব ডিফিকাল্ট। কারণ তুমি ফার্স্টেই প্রেজেন্টেশনটা ডাল হয়ে গেছে, মানে ফার্স্টেই তোমার প্রেজেন্টেশন, তোমার মানে শুরুতে আইসেই তো তোমার একটা চমক দেখাতে হবে, যে মানে কিছু একটা বলতে হবে যাতে পুরো অডিয়েন্স যারা ঘুমাইতেছিল, হাফ ইয়াতে ছিল, হাফ হার্টেড ছিল, যারা মোবাইল এখন মানে চিন্তা করছে যে তোমারে দেখে মনে করছে যে আপনি প্রেজেন্টেশন দিবে, এই প্রেজেন্টেশন দেখ আর আমি অন্য কিছু কাজ করি। তো তোমার আইসিও এমন কিছু বলতে হবে যে বাকি সবার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। হ্যাঁ, কি বললি তুই? কথা বুঝছো না? বুঝছো? এখন তোমরা আবার এক একজন ডায়লগ বানানো শুরু করো না, যে এখন যদি কেউ এসে বলে যে আমি এখন তোদেরকে পাগল বানাই, কারণ প্রেজেন্টেশন কিন্তু রেকর্ড হবে।
এবং তোমার নেক্সট উইকের স্টোরি টেলিং প্রেজেন্টেশন এটা সরাসরি ওই গ্রুপে যাবে না, এটা আমাদের গ্রুপে যাবে। যেহেতু এটা জাস্ট বিগিনিং, তোমাদেরকে একটা রিহার্সাল টাইম বা একটা সুযোগ দিচ্ছি। এই ফিডব্যাকটা শুধু আমাদের মধ্যে থাকবে, এর পরের গুলো ডাইরেক্ট ওই জায়গায় যাবে। আচ্ছা আসো, ফাইন্ড এ মেন্টর। এই জায়গায় শুধু আল্লাহ ডাকলে হবে না, এই জায়গায় মেন্টর খুঁজতে হবে। ঠিক আছে, মেন্টর হিসেবে ফয়সাল স্যার আছে, মেন্টর হিসেবে অন্য স্যাররা আছে, গোলাম মুর্তজা লিমন স্যার আছে, এখানে আমাদের বাকিরা আছে, এবং তোমাদের মধ্যেও তো ভালো প্রেজেন্টার আছে। সেটা তোমরা নিজেরা যদি এখনো না চিনে থাকো, মানে ইউ শুড ফাইন্ড আউট, শো এনথুজিয়াজম। প্রেজেন্টেশনে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ধরো তোমরা কখনো বইনে দেখছো যে তোমরা তোমাদের স্কুল লাইফ থেকে শুরু করে এই পর্যন্ত আজ পর্যন্ত কত টিচারের ক্লাস করছো? কেউ কখনো কাউন্ট করছো? কত হবে সংখ্যাটা? 50 মানে একদম শিশু থেকে বলতেছে কিন্তু হ্যাঁ, মানে এভারেজে 50 কিন্তু হওয়ার কথা, বা ধরো 30 হইতে পারে, বা কারণ একটু কম বেশি হইতে পারে। সো এভারেজে ধরো 50 যদি চিন্তা করি, তাহলে তোমার স্কুল লাইফে তোমার যে মোস্ট ফেভারিট টিচার যে, সে কি তোমার এই কারণে ফেভারিট কারণ সে ক্লাসে আসলে সেই যে চেয়ারে বসতো আর চেয়ার থেকে কখনো দাঁড়াইতো না? এরকম কেউ কি তোমাদের মোস্ট ফেভারিট তালিকায় আছে? আমার কথা বুঝো? হ্যাঁ। আবার কলেজের টিচার, সে মানে শুধু আইসে দেখে দেখে বোর্ডে লিখতো আর সবাইকে বলতো আর ওইটা রিডিং করে করে বুঝাই দিত। এরকম কেউ তোমাদের বেস্ট ফেভারিট তালিকায় আছে? ওয়াই? কারণ বেস্ট ফেভারিটের তালিকায় হওয়ার জন্য আগে ফেভারিট হওয়া লাগে, তারপরে না মোস্ট ফেভারিট। সো ফেভারিট হওয়ার জন্য যেই ব্যাটা উল্টা আমার ক্লাসটারে ঘুরে ঘুরে দিয়ে গেছে, আমার ক্লাসটারে অসহ্য বানায় গেছে, যার ক্লাস করাটারে আমার মনে হইতো যে মুডদার ক্লাস করতেছি, অথবা আমি নিজেও মুডদা হয়ে যাচ্ছি, তো ওরকম হয়ে গেল তো প্রবলেম। হোয়াট ইজ মিসিং? মিসিং ইজ ইনথুজিয়াজম। যে ইনথুজিয়াজম নাই সেই ক্লাসে, ক্লাসে এনার্জি নাই, ক্লাসে ভিগর নাই। ক্লাসে যদি টিচারের এনার্জি না থাকে, মানে টিচারের কাজ হচ্ছে দ্য গ্রাউন্ড ইজ রেডি, দ্য স্টেডিয়াম ইজ রেডি, টিচার ইজ দ্য প্লে মেকার, টিচার হ্যাজ টু প্লে দ্য পার্ট অফ মেসি। এখন টিচারের যদি নিজের এনার্জি না থাকে, টিচার যদি নিজে এনার্জি ক্রিয়েট করতে না পারে, সে যদি উল্টো সব এনার্জি নিজে ডাউন করে দেয়, তাহলে আলটিমেটলি ক্লাসে এনার্জি ট্রান্সমিট হবে কিভাবে? এনার্জি কি হয়? এনার্জির কাজ হচ্ছে ট্রান্সমিট করা। সো আলটিমেটলি আমি যখন 100% এনার্জি এখান থেকে ট্রান্সমিট করব, যাইতে 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 কমতে কমতে লাস্ট বেঞ্চে গিয়ে কম থাকবে, কিন্তু কিছু হলেও থাকবে। কিন্তু আমি যদি ফার্স্টে ট্রান্সমিটই না করি কোনো এনার্জি, এনার্জি যাবে কি আর ট্রান্সমিট হবে কি? বিশেষ করে পিছনে কিছু ছেলে বসে, তারা সবসময় পিছনেই বসে, ঠিক আছে? এবং আমি জানি ওরা কেন পিছনে বসে, এবং ওদেরকে চাইলেও কখনো সামনে আনা যায় না, কিন্তু আমি এই ছেলেগুলো কি যখন তখন সামনে নিয়ে আসি। আজকেও একটাকে বলে এসেছি, তোমাদের মোস্ট সিনিয়র ব্যাচে 10 ব্যাচে, ওকে বলে দিয়েছি যে এরপর থেকে যখন তুমি আমার ক্লাসে ঢুকবা, তুমি একদম আমার সামনে এই চেয়ারটাতে থাকবে। ওর এই সেমিস্টারের চেয়ার ফিক্স হয়ে গেছে, ফার্স্ট ইয়ার। ঘটনা ঘটাই দিচ্ছে। অথচ এই সেমিস্টারে এই ব্যাচারা আজকে প্রথম এসেছে, এই ইউনিভার্সিটিতে আজকে এসে ল্যান্ড করেছে। এই সেমিস্টারে এর আগ পর্যন্ত বিভিন্ন ঘটনা দুর্ঘটনা মিলে আসতে পারেনি, আজকে ল্যান্ড করে এই ধরাটা খাইলো। ল্যান্ড করছো আবার করছো পিছনে, আবার পড়ে গেছে আমার চোখে। বাস এদিক থেকে এদিক, লেভারেজ ইওর নন ভার্বাল কমিউনিকেশন। আচ্ছা, এই যে মনে করো আমার সাথে ক্লাস কয়টা হলো জানি আজকে কত নাম্বার ক্লাস আমাদের? ধরো 4টা। এই 4টা ক্লাসে তোমরা কি বুঝলা? মানে আমার ক্লাসে আসলে কেমন লাগে? মানে খেলাটা কোথায়? খেলাটা কি এখানে?
ছেলেটা কি মানে মুখে মুখে নাকি খেলাটা যে কোথায় কখন যে কোথায় থাকে ঘুরে বেড়ায়? Do I only make verbal communication in your class? Do you only find verbal words in this class? এখানে আরো অনেক অ্যাক্টিভিটি আছে না? কিছু অ্যাক্টিং আছে, কিছু এক্সপ্রেশন আছে, কিছু লুক আছে, আর কিছু ব্যাপার স্যাপার আছে না? This is non-verbal communication. একটা ছেলেকে বকা দিয়ে যতটুকু না বোঝানো যায়, শুধুমাত্র লুক দিয়ে তার চেয়ে বেশি বোঝানো যায়। তোমার লুক দেখিয়েও বুঝবে যে স্যার কি বলতে চাইছে। That's enough. समझदारों के लिए यही काफी है। So, তোমার প্রেজেন্টেশন এইটা তোমার কথার সাথে যদি তোমার বডি ল্যাঙ্গুয়েজের কোনো সিনক্রোনাইজেশন না থাকে, মানে তুমি যেটা বলতেছো তুমি যদি সেটা ফিল না করো, আচ্ছা মানে ভালো প্রেজেন্টার হওয়ার জন্য মানে যদি একটা শর্ত বলতে হয়, সেই একটা শর্ত হচ্ছে you need to do it from your heart. You need to present from your heart. মানে তুমি একটা গল্প বললা, মানে গল্পটা শুনে মনে হলো গল্পটা খুব টাচি ছিল, কিন্তু তোমার দেখা মনে হলো না যে গল্পটা খুব টাচি ছিল। মানে আমার কথা বুঝতে পারছো? মানে খুব ইমোশনাল একটা স্টোরি বললা, কিন্তু তোমার মধ্যে কোনো ইমোশনের ছিটাও করা নাই। খুব ট্র্যাজেডিক একটা গল্প বললা, কিন্তু তোমার ফেশিয়াল এক্সপ্রেশন নাই, তোমার বডি ল্যাঙ্গুয়েজে ওইটার কোনো নমুনাই নাই। বরং দেখা মনে হইলো যে স্যারে তোমার জোর করে একটা প্রেজেন্টেশন দিতে হয়েছিল, তুমি একটা গল্প মুখস্থ করে আসছিল, এই গল্পটা তুমি ছেড়ে দিলে শেষ। ওই গল্পের মাধ্যমে অডিয়েন্সের মধ্যে কোনো ইফেক্ট তৈরি হবে, যতই টাচি স্টোরি হোক। A story is never a story unless it is told as a story. গল্প ততক্ষণ পর্যন্ত গল্প হয় না যতক্ষণ তাকে গল্পের মতো করে বলা হয়। একটা ইমোশন ততক্ষণ পর্যন্ত ইমোশন হয় না যতক্ষণ পর্যন্ত সেই ইমোশন ক্রিয়েট না করা হয়। তোমার কাছে মনে হইতেই পারে যে আমার ওই ফ্রেন্ডের মধ্যে এমন কি আছে যে ও একদিনের মধ্যে একটা মেয়েকে পটিয়ে নিয়ে গেল। তার মানে কিছু একটা ইমোশন ক্রিয়েট করতে পারছে একদিনের মধ্যে, যা হয়তো তুমি make use of visuals. স্যার লেভারেজ এটা দিয়ে কি লেভারেজ মানে হচ্ছে যে ফ্যাসিলিটেট করা, ওই তোমার অডিয়েন্সকে ফ্যাসিলিটেট করা নন ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমে। শুধু মুখে বলবো তোমার স্টোরি টেলিংটা শুধু যাতে মুখে না হয়, তোমার চোখ যাতে কথা বলে, তোমার হ্যান্ড যাতে কথা বলে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ যাতে কথা বলে, তোমার ইমোশন যাতে কথা বলে। তুমি যখন একদম মানে খুব ট্র্যাজেডিক একটা কথা বলতেছো, তখন যাতে তোমার চোখ দিয়ে পানি না বের হলো, এত অ্যাক্টিং করতে পারবে, কিন্তু অন্তত চোখ থেকে ছল ছল করবে, কিছু হইলেও যাতে হয়, একটু অ্যাক্টিং যাতে হয়, অন্তত কাকে একটু ভালো করো, কিছু একটা করো। এইটুকু করতে পারবো না তো করবো না। স্যার কামলে এসে নাই ও সেটা তোমাদেরকে ড্রামা করতে হবে এই সেমিস্টারে, আর ওটা প্রেজেন্টেশন করবো। শুধু ফার্স্ট টাইম আর হরর স্টোরি স্যার হরর স্টোরি 100% ওয়েলকাম। আচ্ছা, মেক ইউজ অফ ভিজুয়াল। তো ভিজুয়ালস আমার ওকে, ভিজুয়ালস আমাদের এই প্রেজেন্টেশনের ক্ষেত্রে কি ওই যে যেটা বললাম, যদি তুমি কোনো পিকচার, কোনো আর্ট, কোনো সিম্বলিক কিছু নিয়ে আসতে চাও নিয়ে আসলাম, আর যদি না হয় তুমি পুরোটাই তো ভিজুয়াল। এটা তো ফিজিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে। মেক ইউজ অফ ভয়েস, এটা কি জিনিস? মানে আমরা তো কথা মানে প্রেজেন্টেশন মানেই তো কেউ না কেউ কথা বলবে, হয় আমি কথা বলি অথবা এখানে প্রেজেন্টেশনে ভয়েস ইনক্লুড করি অথবা টাইপ অফ ভয়েস দিই। এখন তো যে কোনো প্রেজেন্টেশন, যে কোনো কিছু সবকিছু ভয়েস ইজ এ ইন্টিগ্রাল এলিমেন্ট অফ এ প্রেজেন্টেশন। আর আমাদের ফিজিক্যাল প্রেজেন্টেশন তো দেখা গেছে যে দিচ্ছে সে তার ওন ভয়েসেই প্রেজেন্টেশন দিচ্ছে।
সব ধরনের প্রেজেন্টেশন ওন ভয়েস লাগে না। দেখা গেল যে টিভির অ্যাড থেকে শুরু করে সব জায়গায় আমরা ভয়েস হিসেবে ভয়েস আর্টিস্ট হিসেবে আলাদা পার্সন দিয়ে তাদের ভয়েস ইনক্লুড করি। দ্যাটস অলসো এ ভয়েস প্রেজেন্টেশন। আচ্ছা, কিন্তু এখন যেটার কথা বলতেছি সেটা হচ্ছে যে মেক ইউজ অফ ভয়েস মানে ভয়েস সবার আছে এবং এক একজনের ভয়েস আলাদা দিচ্ছে টাইপের। এর মধ্যে আবার মেক ইউজ অফ ভয়েসের ব্যাপার কি আছে? কিসের কথা বলতেছি? আমি যদি কোনো প্রাকৃতিক পরিবেশের কথা বলি, যে প্রেজেন্টেশন করি, তাহলে এখানে প্রাকৃতিক কিছু সাউন্ড থাকবে, পাখির সাউন্ড। আরে তোমার স্টোরি টেলিং এর কথাই বলো না কেন? তোমার স্টোরি টেলিং প্রেজেন্টেশন দিতে আসছো, ওইখানে মেক ইউজ অফ ভয়েস মানে কি? ভয়েসটা কন্ট্রোল করা যায়। আমার স্টোরির মানে ভয়েস কন্ট্রোল। হ্যাঁ, কন্ট্রোল মানে পেছনে যারা আছে তাদের কথাটা শুনলাম, যদি এখানে আমরা যদি এখানে আস্তে কথা বলি, স্যাড স্টোরি থাকে কিন্তু স্যাড টোনে বলা লাগবে এরকম কিছু স্যার। স্যার পাংচুয়েশনের ইউজ, তুমি কি আনসার দিচ্ছ না জিজ্ঞেস করছো? আমি আইডিয়া দিচ্ছি স্যার। পাংচুয়েশনের সঠিক ইউজ, যেখানে বিগ নিতে হবে সেখানে বিগ নিবে। ইয়েস এই চলে ক্যান্সেল করো। আরে আরে নগদ পুরস্কার। কি লেখা বলো? বলো স্যার কি লেখা? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আর শাবাশ, ঠিক আছে? শুরু হয়ে গেল। বিট বাই বুঝো তো তোমরা বুঝবা না? ছোটবেলা থেকে তো গানের দলে দলেই বড় হয়েছে। আমি যে ক্লাস করি, আমার ক্লাসের টোন, ভয়েস টোন পুরো ক্লাসে একটা ইজ ইট কনস্ট্যান্ট? কত রকম হয়, কতবার চেঞ্জ হবে, তো কথায় কথায় চেঞ্জ হয়, এবং এটার উপরে আমার কন্ট্রোল নাই এখন। এখন আবার বললো না যে স্যার আউট অফ কন্ট্রোল হয়ে গেলে এটা প্রেজেন্টেশন হলো কি হবে? আচ্ছা, দেন সাপোর্ট ইওর অডিয়েন্স। অডিয়েন্সকে মানে তোমার খেলাধুলা, টোন নিয়ে খেলাধুলা যাই হোক না কেন, সেটা যাতে অডিয়েন্সের জন্য সাপোর্টিভ হয়। ফার্স্টে যেটা বলতেছিল যে অডিয়েন্স যাতে শুনতে পারে, মানে অডিয়েন্স যদি শুনতেই না পারে, তুমি এদিকে ক্লাইম্যাক্স করতেছো আর অডিয়েন্সের কানেই পৌঁছাইতেছো না, অডিয়েন্স বুঝতে পারতেছে না, আলটিমেট পারপাস যেটা সার্ভ হইতে পারে। দেন লাস্ট ওয়ান ইজ রিল্যাক্স এন্ড এনজয়। নতুন নতুন যারা টিচার হয় এবং যাদের আগে টিচিং এক্সপিরিয়েন্স থাকে না, এবার কোচিং সেন্টার হোক, এমনকি টিউশনিতে হোক, ইয়াতে হোক, সবাই ফার্স্টে তাদের মধ্যে একটা জড়তা কাজ করে, এবং সবচেয়ে বড় যে ইয়াটা কাজ করে সেটা হচ্ছে যে মনে করে যে যেমন দেখা যাচ্ছে কিভাবে কথা বলবো, স্টুডেন্টরা কিভাবে বলবে, কিভাবে দিবে, এত পুরাপুরি স্টুডেন্ট, এদেরকে আবার হাসাইতে হবে, এদেরকে কাঁদাইতে হবে, এদেরকে কি করবে। কিন্তু মহা মুসিবতে পড়লাম, কখনো তো এইভাবে চিন্তা করি নাই, মনে করেছিলাম স্লাইড দিব আর ইয়া করবো, কিন্তু ফয়সাল স্যার বলে দিয়েছে সেইটাতে হবে না, আর্ট অফ প্রেজেন্টেশন নিতে হবে। সো এই জায়গাটাতে প্রথম যে জড়তাটা কাজ করে সেটা হচ্ছে যে কনফিডেন্সের অভাব। মানে সে যেহেতু নিজেকে কখনো প্রেজেন্টেবল করে তৈরি করে নাই, এটা নিয়ে চিন্তা করে নাই, ওইভাবে প্র্যাকটিস করে নাই, এই প্র্যাকটিসটা কয়েকজনের মধ্যে নিয়ে আসতে যায়। এবং আমি কখনোই দাবি করি না যে এই মুহূর্তে আমার ডিপার্টমেন্টে যতজন টিচার আছে সবার প্রেজেন্টেশন ভালো, কখনোই হবে না। সবার প্রেজেন্টেশন একরকম, কখনোই হবে না। কারো ক্লাস প্রেজেন্টেশন ভালো হবে, কারো ক্লাস প্রেজেন্টেশন খারাপ হবে, কারো খুব হাই হবে, কারো খুব লো হবে। বাট যাদের লো তাদেরকে নিয়ে অলরেডি আমরা কাজ করা শুরু করছি, বা তাদেরকে ইয়া দেওয়া হচ্ছে, টিপস দেওয়া হচ্ছে যে হাউ টু ডেভেলপ। সো একটা কমন ফর্মুলা হচ্ছে ইউ হ্যাভ টু বি রিল্যাক্স। মানে তুমি যখন রিল্যাক্স, মানে এই যে মনে করো যে আমি যে ক্লাস নিই, মাঝে মাঝে অনেক দিনই এরকম হয়েছে যে আমি একটা স্লাইডে এক ক্লাস শেষ, একটা স্লাইডে এক ক্লাস শেষ, বাট মানে আই জাস্ট ডোন্ট ফিল এনি আর্জ যে একটা স্লাইডে একটা ক্লাস শেষ করে ফেললাম, আল্লাহ রে এই কোর্স কেমনে শেষ করবো, আল্লাহ রে এটা কি হবে, আল্লাহ রে তো ভাই কি মনে করবে, একটা স্লাইডে এক ক্লাস শেষ করে দিয়েছে, পড়াইছে নাকি শুধু দাদাবাজি করছে, মানে ওরা ভাই কি ভাবলো, আই সিম্পলি জাস্ট ডোন্ট কেয়ার। মানে আই জাস্ট ডু মাই ওয়ার্ক। মানে তুমি যখনই তোমার প্রেজেন্টেশন দিতে আইসে তুমি এটা চিন্তা করবে, আল্লাহ রে ও কি ভাবলো, ও কি দেখলো, ও কেমন মনে করলো, আমি কি ওরে খুশি করতে পারলাম কিনা, কারণ ওই তো বাকিদেরকে মোটিভেট করে। ও যদি টাস করে আমার ক্লাস স্যার যাওয়ার পরে বললো যে এই বলদ কি একটা বলদ মার্কা প্রেজেন্টেশন দিলি, সাথে সাথে পুরো ক্লাস হাইসে উঠবে। এখন ওর কাছে
কি মনে হইলো ও আমার জন্য কোন টাইটেলটা ঠিক করলো? তুমি যদি এই টেনশন নিয়ে প্রেজেন্টেশন দিতে আসো তাহলে প্রেজেন্টেশন তো গিয়া হতে পারবে বুঝছো? সো রিল্যাক্স এন্ড এনজয়, ডাজন্ট ম্যাটার। প্রেজেন্টেশন মাত্র শুরু, প্রেজেন্টেশন ডেভেলপ হবে, আস্তে আস্তে ডেভেলপ হবে। কত একদম থার্ড ক্লাস, মানে সামনে দাঁড়াইতে পারতো না, কথা বলতে পারতো না, মুখ দিয়ে একটা কথা বিড় করা ছাড়া বের করতে পারতো না, একটু বোল্ড ভয়েসে সবার সামনে দাঁড়ায় 1 সেকেন্ড কথা বলতে পারতো না, সেই ছেলেগুলো এখন রেডিসনে গিয়ে কর্পোরেট ইভেন্টে অ্যাঙ্করিং করতেছে। দে আর ডুইং, and not everyone can do this. এই ছেলেদের ইভেন্ট বলো, ওয়ালমার্টের ইভেন্ট বলো, কর্পোরেট মেগা শো বলো, বিভিন্ন ধরনের মাল্টি স্টেক হোল্ডার ইভেন্ট বলো, সেই জায়গায় দাঁড়ায় বিভিন্ন আমেরিকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওরা অ্যাঙ্করিং করতেছে, হোস্ট ম্যানেজমেন্ট করতেছে, নট আ মেডাল অফ জোর। তার মানে ওই জিনিসটা তার মধ্যে ডেভেলপ করতে হয়েছে, ওই স্কিলটা ডেভেলপ করতে হয়েছে, এবং এদের সবসময় একটা আলাদা ডিমান্ড থাকে। এমন না যে এইটার জন্য ওর স্যালারি বাড়ায় দিছে ইয়া হয়ে গেছে, কিন্তু এইটার জন্য ডেফিনেটলি ওরা আলাদা একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে। জানে যে আমাদের যখনই যে কোনো ইভেন্ট করতে হবে হোস্ট হিসেবে একে লাগবে, এই ছেলেটাকে আমাদের দরকার, এই ছেলেটা থাকাতে এই যাত্রায় বাইরে গেছি, আমার 1 লাখ টাকা দিয়ে আরেক ভাড়াটিয়া ইয়া করতে পারে, অ্যাঙ্কর ভাড়া করতে পারে, ইয়া ভাড়া করতে পারে। কারণ অ্যাঙ্কর ভাড়া করতে হলে ওরে শিখাইতে হবে যে এই হচ্ছে আমাদের চেয়ারম্যান, এই হচ্ছে আমাদের ম্যানেজিং ডিরেক্টর, ওনার নাম এইটা, ওনার নাম এইটা, বলতে গিয়ে বানাই দিবে আরেকটা, মানে তোর ঘটনা শেষ নেই। বাইরের কাউকে দিয়ে ইয়া করা এটা একটা মেসাকার অবস্থা। সো নিজেদের মধ্যে যখন এই ধরনের কনফিডেন্ট প্লেয়ার থাকে তখন সেটা ডিমান্ডে অন্যরকম থাকে। এই ছেলেটার অন্য জায়গার থেকে এর অ্যাপ্রিসিয়েশন দ্রুত হবে, এর ইনক্রিমেন্ট দ্রুত হবে, প্রমোশন দ্রুত হবে, because he has just one quality that he can deliver good presentation. That's it. কারণ এখনো এই বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রতি বছর লাখ লাখ পয়েন্ট বের হলো, ভালো প্রেজেন্টার খুব কম দিল। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সবাই প্রেজেন্টেশন দিতে ক্লান্ত, প্রতি সেমিস্টারে শত শত প্রেজেন্টেশন দেয়, বাট দে আর নট গুড প্রেজেন্টার। দ্যাটস দ্য পয়েন্ট। আচ্ছা, একটু আমরা অনেকক্ষণ তো কথা বললাম, একটু খেলা দেখি। Hey practitioners, today I'm going to be teaching you, with the help of my friend Dana Bluen, the top 7 tips for a great presentation. Dana Bluen is an entrepreneur currently living in Bangkok, Thailand, where he is a co-founder and CEO of a company called Mingo Labs. Anyways, here's some of his tips. We all have to give presentations at different points in our life. That might be for school or work or an organization that you are involved with. No matter where we give the presentation or to who, we want to make sure that it has the impact on the audience and that it's memorable. These are 7 tips that are going to ensure that you nail the presentation and leave a lasting impression on your audience. Number 1, know your audience. The first step in preparing for any presentation should be to get a better idea of who your audience is. Knowing your audience will allow you to understand the type of content they are going to be expecting with regards to depth and technical detail. You wouldn't want to give the same presentation to a group of high school students who are interested in entrepreneurship that you would to a room full of startup founders and CEOs, because their expectations and level of understanding will be on completely different levels. Dig up as much as you can about who your audience is, what industries they work in, and what positions they generally hold. This allows you to really tailor the content and delivery of the presentation in a way that will really make it stand out and be memorable. Too many times people give killer presentations at one venue to a group made up of their core audience and then bomb on the same presentation to a different group because they didn't make the changes they needed to better address the new audience. Just because you kill it in one audience doesn't mean the same exact content will replicate the reaction with all audiences. Number 2, use structures to build on ideas. If you stand up and give a presentation and all the points you want to make are just tossed around randomly and they don't make any sense, not too many people are going to enjoy your presentation. And if they remember it, it's likely that it's not for the reasons that you want them to. However, if you structure your presentation in a way that each idea, each section builds on the one before it, you help your audience connect with the content and create logical links between the concepts. This is a great way to make more complex ideas easier for the audience to understand and remember. Number 3, ভিডিওগুলো তোমাদেরকে অলরেডি দিয়ে দিচ্ছি, ফেসবুকে দিয়ে দিচ্ছি। সো ভিডিও দেখবা কিভাবে, ভিডিও দেখার নিয়ম ইভেন
হচ্ছে যে দুইজনের হাতে কলম আছে সামনে খাতা আছে তাদের প্রেজেন্টেশন। ক্লাস করার জন্য কখনো কাগজও লাগে না, কলমও লাগে না। আমরা আমাদের বডিটা নিয়ে হাজির হই, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, মন দিয়ে ভুলে যাই আর বের হয়ে চলে যাই। বাস তিন দাও। The most dangerous game that you people are playing with yourselves. That is enough to destroy your ability. বিষয়টা যদি এরকম হইতো যে তোমরা আমাকে যদি এই গ্যারান্টি দিতে পারো, ইনি একজন কোনো একজন থাকতেই পারে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাতি থাকতেই পারে, এখানে কুদ্দুতি খোদা টাইপ কেউ থাকতেই পারে। আল্লাহ এরকম গ্যারান্টি দেয় নাই যে ওই জিনিস একটাই হবে, এক পিসি হবে, একটা এরকম মতো থাকবে না। যদি তোমাদের মধ্যে কেউ একজন এরকম থাকো যে বলতে পারো যে স্যার আমি একবার যা শুনি তা কখনো বলি না, একবার যা আমাকে বোঝানো হয় তা কখনো আমি বিস্মৃত হই না, আমার লেখারও প্রয়োজন হয় না, রিভাইজ করারও প্রয়োজন হয় না, আমি হুবহু আজকে পরীক্ষা হোক আর 1 বছর পরে পরীক্ষা হোক আর 3 বছর পরের ভাইবা হোক, I can deliver. Anyone from you? From the genius batch of 15? যদি তা না হয় তাহলে তোমরা হচ্ছে আমার ক্যাটাগরি, মিডিওকর ক্যাটাগরি, সাধারণ মানুষের ক্যাটাগরি। মানে হয় অসাধারণ হতে হবে নাহলে তো সাধারণ। আর যদি সাধারণ মানুষের ক্যাটাগরিতে থাকো তাহলে একটু সাধারণ মানুষের মতো পড়াশোনা শিখতে হবে, পড়াশোনা করতে হবে। সেটা কিরকম? সাধারণ মানুষের পড়াশোনার ব্যাপার হচ্ছে মানুষ শুনবে আর ভুলবে, মানুষ শুনতে থাকবে বলতে থাকবে, তার ভুলাটার রেট অনেকাংশে কম হবে যখন সে জিনিসটা একবার শুনেছে, একবার দেখেছে, একবার লিখেছে, এবং ওটা শেষ না, ওটা দিয়ে হচ্ছে শুরু। সে ফর এক্সাম্পল তোমাদের ক্লাসে আমি যদি এখন জিজ্ঞেস করি যে আজকে সকালের ক্লাসে কি কি টপিকে কথা বলা হয়েছে, এটা যদি জাস্ট কালকে সকালে এসে জিজ্ঞেস করি তোমাদের ম্যাক্সিমাম বলতে হবে, অথচ ম্যাক্সিমাম ক্লাস করছে। So thing is going in the wrong direction. তার মানে ঘটনা আসলে খেলার আউটপুট যা হওয়ার কথা, ঘটনা যেটা ঘটার কথা, ঘটনা সেটা হচ্ছে না, উল্টাটা হচ্ছে। আমরা ফিজিক্যালি ক্লাসে আসতেছি, ফিজিক্যালি ক্লাস থেকে যাচ্ছি, কিন্তু কিছু হচ্ছে না। নিউরনের যে অনুরণন হওয়ার কথা ছিল সেই জিনিসটা হচ্ছে না। হচ্ছে না কেন? স্যারের দোষ না, স্লাইডের দোষ না, টিভির দোষ না, রেকর্ডিং এর দোষ না, আমাদের দোষ। কারণ আমরা ওইটাকে ধরে রাখার জন্য, বাসায় নিয়ে যাওয়ার জন্য মিনিমাম যতটুকু নিয়ে যাওয়ার কথা ততটুকু নিচ্ছি না। মিনিমাম কতটুকু নিয়ে যাওয়ার কথা, যাতে অন্তত আজকে বাসায় যাওয়ার সময় আমি ইনস্ট্যান্ট মনে না থাকলেও খাতা দেখে আমি মনে করে যে আচ্ছা এই টপিক নিয়ে কথা হয়েছিল, এই টপিকে এই গল্পটা বলছিল, এই টপিকের এক্সাম্পল হিসেবে এইটা দিছিল, এই টপিকের এক্সাম্পল হিসেবে ছোট ছোট কিছু নোট অন্তত রাখা, যেটা বাসায় গিয়ে আমি আরেকটু ইলাবোরেট করলে আমার মনে থাকবে, স্লাইড যখন পড়বো, বই যখন পড়বো, ভিডিও যখন দেখবো আমি রিলেট করতে পারবো, আই ক্যান রিলেট। দ্যাটস ইট, কতটুকু। বাট ইউ আর মিসিং দ্য গেম, and that's a big problem. Big problem. ইউনিভার্সিটি অফ স্কলার্স এর স্টুডেন্ট হওয়ার পরে যদি তোমাদের অবস্থা এরকম হয় যে স্কলার্স ইউনিভার্সিটির স্টুডেন্টদের তো খাতাও লাগে না, কলমও লাগে না, কিছু লাগে না, কারণ এখানে সব অটো ডেলিভারি হয়, ডিজিটাল ডেলিভারি হয়, ইউটিউবে লেকচার যায় আর ইআরপিতে ক্লাস নোট স্লাইড সব চলে যায়, আবার ফেসবুকেও যায়, হোয়াটসঅ্যাপেও যায়, কতভাবে যে যায়, না চাইলেও চলে যায়, ক্লাসে না আসলেও চলে যায়, সব ডেলিভারি চলে যায়। এত কিছুর মধ্যে আর আমার কিছু করার দরকার আছে? আমি তো ভাবছিলাম যে আমার কলমটা আর খাতাটা বিক্রি করে দিব,
ছোট যদি 16 ব্যাচের কেউ একটু বোকা কিচিমেট থাকে তাহলে ওকে বলে যাবো যে তুমি তো নতুন ভর্তি হয়েছো, তোমার তো খাতা কলম লাগবে, নিয়ে যা। আমি তো এখন সিনিয়র, আমার লাগে না। আল্লাহর ওয়াস্তে বলতেছি, তোমরা প্রতিদিন একটা যেভাবে ভোলার জন্য উঠে পড়ে লেগেছো, তাতে আর মিড পর্যন্ত যাইতে হবে না, ফাইনাল পর্যন্ত আসতে হবে না, আর চাকরির ইন্টারভিউ দূর কি পাবে। এবং অবশ্যই সবকিছু যদি টেক্সটাইল বাইরে বুকের ওই পারমিশনের মধ্যে থাকতো তাহলে 4 বছরের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দরকার ছিল। সো আমি এটা ম্যান্ডেটরি করব না কারণ কিন্তু চেষ্টা করব শুধু আমার ক্লাসে না, প্রত্যেকটা ক্লাসেই কিছু হিন্টস, কিছু টিপস, কিছু পয়েন্টস নিয়ে নেবে প্রত্যেকটা ক্লাস থেকে। আর কিছু না হোক অন্তত ওই ক্লাসে ডিসকাশন পয়েন্টগুলো কি ছিল, কি কি টপিকে আলোচনা হয়েছে। অন্তত একটা ফ্রেন্ড 2 দিন পরে 3 দিন পরে তোমার জিজ্ঞেস করলে না আসলে যে কি কি পড়ানো হয়েছে সেটা যদি বলতেও না পারো, অথচ তুমি ক্লাসে ছিলা, তোমার 100% অ্যাটেন্ডেন্স, এই যে আনফরচুনেটলি কি হতে পারে। আচ্ছা, এইখানে যেটা বলতেছিলাম যে এই ভিডিওটা কিসের উপরে, কিসের ভিডিও এটা? ইফেক্টিভ প্রেজেন্টেশনের ভিডিও। এইখানে প্রথম 2টা পয়েন্ট কি বলা হলো? বলো বলো বলো, প্রথম 2টা পয়েন্ট কি বলো? হ্যাঁ, নো ইওর অডিয়েন্স। নো ইওর অডিয়েন্সে কি বলতেছে, মেসেজটা কি? আমাদের অডিয়েন্স টার্গেট করছি, আমরা কাদেরকে টার্গেট করছি, আমাদের অডিয়েন্স কারা। আচ্ছা, সো আমি যখন তোমার যে স্টোরি টেলিং প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশন অডিয়েন্স কারা? হ্যাঁ, ডান। আচ্ছা, এখন এই অডিয়েন্সকে যে তুমি জানলাই, মানে আনসার তো তুমি দিলা যে এই হচ্ছে তোমার টার্গেট অডিয়েন্স। এই টার্গেট অডিয়েন্স এইটা দেওয়ার সাথে কি আর কোনো সম্পর্ক আছে না নাই? মানে এটা জেনে আমার লাভ কি? আমি জিজ্ঞেস করলাম তোমার অডিয়েন্স কারা, তুমি বললা যে হ্যাঁ অডিয়েন্স তো আমরাই। তারপর মানে অডিয়েন্স আমরা জানার পরে এখানে কোনো ব্যাপার আছে, আর কোনো চিন্তা ভাবনার ব্যাপার আছে নাকি? অডিয়েন্সের উপর চিন্তা ভাবনা করে আমি কোনটা প্রেজেন্ট করব এই জিনিসটা নির্ধারণ করব। কিরকম কিরকম কিভাবে আমি করতেছি যে আমার এখন আমার ফ্রেন্ডরা আছে, তো এদের সামনে আমার প্রেজেন্টেশনটা কিভাবে হওয়া উচিত। যেমন ছোট বাচ্চাদের সামনে আমার প্রেজেন্টেশনটা যেরকম হবে, রাইট, আর দ্যাটস ইট। স্টুডেন্টদের সামনে যে সে ফর एग्जांपल অডিয়েন্সের কারণেই তো প্রেজেন্টেশন চেঞ্জ হয়ে যাবে। আমার প্রেজেন্টেশনে আজকে যদি আমার একটা প্রেজেন্টেশন হয় যে প্রেজেন্টেশনের অডিয়েন্স শুধুমাত্র টিচাররা, ওই প্রেজেন্টেশন, আর যে প্রেজেন্টেশনের অডিয়েন্স শুধুমাত্র আমার ফ্রেন্ডরা, সেটার প্রেজেন্টেশন মানে টঙ্গের দোকানে আমরা যখন ক্লোজ ফ্রেন্ড সার্কেল আড্ডা দিই, ওই প্রেজেন্টেশন আর ক্লাসের প্রেজেন্টেশন আর জুনিয়রদের সামনে প্রেজেন্টেশন, সিনিয়রদের সামনে প্রেজেন্টেশন সব একরকম কখনোই না। সো এভরিথিং ইজ ডিফারেন্ট সাবজেক্ট টু অডিয়েন্স। অডিয়েন্সের কারণে চেঞ্জ হয়ে যায়। এটা ছিল 1 নাম্বার। 2 নাম্বার, 2 নাম্বারটা কি? developing an idea in structural way. আইডিয়া স্ট্রাকচারাল ওয়ে, এটাতে কি বোঝানো হচ্ছে? আমরা যে প্রেজেন্টেশনটা দিব সেটা হচ্ছে কোন আইডিয়ার উপরে আমরা রেডি করতেছি, সেটা মানে সেই আইডিয়ার উপরে কাজ করব এবং সেই আইডিয়াকে সামনে নিয়ে আমরা আমাদের প্রেজেন্টেশনটার স্ট্রাকচার দাঁড় করাবো। হ্যাঁ, স্ট্রাকচার দাঁড় করাবো। কিভাবে গুছালো হতে হবে। হ্যাঁ, কিভাবে গোছাবো? মানে এই স্ট্রাকচার দাঁড় করানো বলতে আমরা কি বুঝতেছি, মূল মেসেজটা কি? গল্পটাকে সুন্দরভাবে ফুটিয়ে Not the answer I am looking for. How to structure your presentation? এটার মেসেজটা কি? স্টার্টিং থেকে এন্ডিংটা কি রকম হবে। রাইট, তুমি মানে তোমার প্রেজেন্টেশনটাকে তুমি সাজাবা কিভাবে, তোমার প্রেজেন্টেশনটাকে সাজাবা কিভাবে, এটা তো স্লাইড সাজানো না, এটা সাজানো হচ্ছে আমি অডিয়েন্সের সামনে যখন বলবো তখন আমি কোন জায়গায় কি বলবো, কি দেখাবো, কোন জায়গায় আমি একটা ছবি দেখাবো, কোন জায়গায় আমি একটা ভিডিও দেখাবো, কোন জায়গায় আমি একটা মানে পজ দিব, কোন জায়গায় আমি আরেকটা উদাহরণ দিব, কোন জায়গায় আমি এই স্টোরি থেকে আরেকটা স্টোরিতে চলে যাবো, কোন জায়গায় আমি এসে এই মানে বলবো যে না এটার কারণটা এখন বলবো না, এটার কারণটা আমি 1 মিনিট পরে বলবো বা আরেকটা ঘটনার পরে বলবো। এই যে মানে ক্লাইম্যাক্স ক্রিয়েট করা, এই যে স্ট্রাকচারটা সাজানো, সেই জিনিসটার কথা বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা,
Use visuals. Another great tool to cement those ideas in the mind of your audience is to use visuals like charts, graphs, and infographics to illustrate and communicate a concept. As many as 65% of people are considered to be visual learners. So if you don't take this approach in your presentation, you are going to ignore the vast majority of the population. Using an image, regardless of if it's a picture, graph, or chart, can be a much more potent conveyor of information and has a much more powerful impact on the audience. A single image can convey so much information. Just like the old saying that a picture is worth 1,000 words. It really is. Think of the impact this can have when explaining data or results in a presentation. If you had to stand there in front of your audience and go through every data point verbally, it can get bad quickly. And this is much more common of an occurrence than you might think. But if you're able to visualize that data for your audience with a graph or chart, you instantly make it much more understandable and memorable. Showing someone 200% growth with a graph is much more exciting than explaining it while they're looking at the raw data. For example, if I took away the screen of this video and all you saw was black, it wouldn't be near as exciting. Number 4, repetition is your friend. Having a bit of structure in your presentation goes a long way in keeping the audience engaged because they can follow the information from step to step. But even more than just structuring the flow of the presentation, you also want to build in repetition. This encourages people to remember the key points of the presentation and helps it stick, which again makes it, and you, more memorable. A classic way to go about repetition is something Dana learned early on when he started his public speaking career. Another speaker at a big regional tech event came up to him after a talk and complimented Dana on his delivery and the depth of the material, but asked why he didn't use more repetition. Dana was a bit stumped because he never really thought about that before. The other speaker suggested that Dana start telling the audience what it is he wanted to tell them, just to give them a brief rundown of the key points. After that, move right into the body of the presentation and tell them exactly what was highlighted at the beginning, but obviously with more detail and extra elements that you add in to make the presentation stick. Then end the presentation by telling them what you just told them, reminding them of the key points and a brief summary for final repetition. Using this technique helps to reinforce the main points of the presentation at least 3 times, at the beginning, middle, and end. The key is to find a way to do this that it feels natural and not overly scholastic. And that takes practice, which we'll talk about later on. Tip number 5, have a story to tell. The difference between an average presentation that people zone out of and a great presentation that keeps them engaged is how you convey the information to the audience. A great way to convey the information or key points of your presentation is to use a story. By using a story, preferably an interesting one, you get your point across and you're creating a moment in the presentation that is memorable and easier for the audience to recall later. It's also hopefully going to be something that catches their attention, pulling them into what you were saying. One of the keys here, though, is that it has to be a story you can tell with commitment, and it has to be true. Always be honest with your audience, because if you're not, they will know, and you will have lost all credibility. Tip number 6, be relatable. Being relatable is actually one of the most important factors of your delivery. You want to be someone that your audience can relate to, that they would feel comfortable with talking to. Even when giving a talk as an expert on a topic, you want the audience to feel the relation. It helps them mentally engage with your content and remember you and your talk. Most people don't feel comfortable going up and talking to a stern authority figure, and no one wants to listen to someone with no confidence. So there's a fine balance you need to strike, and here's how. The most important thing you can do to come across as more relatable is to be authentic. Be yourself. Another great way to accomplish this is to work on coming across as relaxed, which can be difficult if you're not used to presenting, but this goes a long way to helping people see you as relatable. The final way you can be more relatable is to be enthusiastic about your presentation. Your enthusiasm will transfer to your audience, and now that you have enthusiasm in common, you will begin to see as more relatable. If you can get all 3 of these techniques mastered, you will be well on your way to making it to your audience relate to you. Tip number 7, build your confidence with practice. This might be the last tip, but it is by far the most important one out of these 7. Confidence in what you do is by far the most important element of your presentation. Having confidence adds an authority to everything you say during your presentation. But you're not going to develop the confidence you need if you don't practice, and practice a lot. Whenever Dana gives a talk or presentation, he practices. He says for hours. Dana wants to make sure he has the timing down, that he knows every slide so he doesn't have to read off them. He knows what the next slide is so he can smoothly transition between them so that he will sound natural and authentic, and can explain the concepts and tell the stories with confidence. And this all comes with practice. When you are practicing a presentation, it's not enough to sit in front of your computer and go through it. You have to practice it in front of other people. Invite some friends over and have them give some feedback on your presentation and make improvements based on their feedback. No one gets it right the first time, but practice will get you towards perfect. With these 7 tips, you should be able to put together and deliver a masterful presentation that will wow your audience and make sure that they remember you and your topic. If you guys like this collaboration, be sure to check out Dana's YouTube channel and subscribe. He has tons of videos on entrepreneurship and self-development. I hope you guys... So
it was about the tips of presentation. How many tips? Please. If you pardon, sir, এই হচ্ছে টপিকের উপর স্যার একটু বলতে। Please. স্যার এখানে যে পয়েন্টগুলোর কথা বলা হচ্ছে ইটস লাইক যে 8 or 10 পয়েন্ট যে হচ্ছে আমাদের হচ্ছে ভিজুয়ালাইজ করাতে হবে, আমাদেরকে হচ্ছে ব্রিফ স্টোরি বলতে হবে, স্টোরি টেলিং ক্যাপাসিটি থাকতে হবে, রিলেটেবল থাকতে হবে সবকিছু। আমার কাছে মনে হয় যে মেইন জিনিসটা মিসিং সেটা হচ্ছে আমার ডেপথ অ্যানালাইসিস। ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে আজকে পলিমার শিখাইতে আসি ক্লাসে, তো আমি জানি যে আমি আমার স্টুডেন্টদেরকে শেখাতে আসছি পলিমার, তো আমি পলিমারের উপর খুব ডেপথ অ্যানালাইসিস করলাম। যখন আমি আমার টপিকে খুব ভালো রকমের অ্যানালাইসিস করব, দেন এই যে আমার রিলেটেবল থাকা কিংবা হচ্ছে কনফিডেন্ট থাকা কিংবা একটা ব্রিফ শোডাউন দেওয়া কিংবা হচ্ছে আমার এনগেজ করা, এই ব্যাপারগুলো আসলে সেখানেই গ্রো হয়ে যায় আমার ডেপথ অ্যানালাইসিসের ক্ষেত্রে। বিকজ আই নো দ্য টপিক এন্ড আই নো হোয়াট আই হ্যাভ টু ব্রিফ। সো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টের ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা ছিল সেটাই মিসিং, যে উই হ্যাভ টু প্রিপেয়ার ফ্রম দ্য কোর এন্ড আমাদের ওই ডেপথ নিয়ে হচ্ছে সবার আগে কাজ করতে হবে। আর এখানে আরেকটা পয়েন্ট, ভিজুয়ালাইজ করা। আমি যদি আমার টপিকের উপর 110% জানি, তখন আমি জানবো যে অ্যাকচুয়ালি আমার কোথায় ভিজুয়ালাইজ করাইতে হবে কিংবা কোন জিনিসটা আমাকে শো করাইতে হবে টু টিচ অর টু গিভ দ্য লেসন। সো এই জিনিসটা আমার কাছে মনে হলো যে মেইন থিমটা মিসিং। আচ্ছা, এখানে যে 10টা আছে সেই 10টার মধ্যে তোমার এই যে ডেপথ অ্যানালাইসিসের যেটা সেটা নাই। স্যার আই কুডন্ট ফাইন্ড বিকজ বুলেট মার্কিং করে তো মানে ডাইরেক্ট ওই হেডিং আকারে নাই, ঠিক আছে, ওই হেডিং আকারে নাই। কিন্তু তুমি কি কয়েকটা পয়েন্টে এই জিনিসটা দেখছো যে কয়েক জায়গায় বারবার করা হচ্ছে, একবার বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে অথেন্টিক অ্যান্ড মেক ইট রিলেটেবল। কোনো জিনিস অথেন্টিক হয় কখন? মানে তুমি যা বলতেছো, অথেন্টিক মানে কি? অথেন্টিক মানে কি? অ্যাকচুয়াল। তো কোনো জিনিস অ্যাকচুয়াল হবে কখন? ধরো তুমি পলিমার সায়েন্সের উপরে যখন বলতেছো, সো এই তথ্যটা, এই ইনফরমেশনটা তো অ্যাকচুয়াল হইতে হবে। তো অ্যাকচুয়াল হইতে হইলে কি হইতে হবে? মানে তোমার পড়া ছাড়া, স্টাডি ছাড়া, রিসার্চ ছাড়া, অ্যানালাইসিস ছাড়া অ্যাকচুয়াল তথ্য দিতে পারবা তুমি? অ্যাকচুয়াল আউটকাম, অ্যাকচুয়াল তোমার গ্রাফটা যদি অ্যাকচুয়াল হইতে হয়, তাহলে তো অবশ্যই এটা নিয়ে তোমার ঘাটাঘাটি করা লাগছে, নাহলে তো অ্যাকচুয়াল গ্রাফ হবে না। এবং তোমার গ্রাফ দেখে তো যে কেউ একজন, মানে যে একটু সামান্য একটু জানে অথবা যার একটি ধারণা আছে যে না এটা তো এরকম হওয়ার কথা না, সাথে সাথে চ্যালেঞ্জ করে বলবে, আর ইউ শিওর অ্যাবাউট ইট? তখন তুমি বললা যে আই এম নট শিওর অ্যাবাউট ইট, সাথে সাথে তো গেল। সো জিনিসটাকে অ্যাকচুয়াল করতে গেলে, অথেন্টিক করতে গেলেই তোমার ওই জিনিসটা লাগবে, বুঝতে পারছো? বাট তুমি যেটা পয়েন্ট আউট করছো, ভালো একটা জিনিস পয়েন্ট আউট করছো যে হ্যাঁ অবশ্যই মানে ওইটার ব্যাপারে ডিরেক্ট আমার যদি না থাকে তাহলে তো আর করা যাবে না, এটা তো স্বাভাবিক, দ্যাটস ট্রু। আচ্ছা, আমরা ওকে, অ্যাটেন্ডেন্স টাইম। এখানে ডিসপ্লেতে তোমরা দেখতে পারতেছো। সো ঠিক সিকোয়েন্স অনুযায়ী ডিসপ্লেতে যেই সিকোয়েন্স আছে ঠিক সেই সিকোয়েন্সে অ্যাটেন্ডেন্স হবে। যার আইডি ডাকা হবে সে প্রেজেন্ট থাকলে শুধু হাত তুলবে, কোনো সাউন্ড হবে না, এবং যখন ডাকা হবে তখনই করা হবে। এখানে মিসিং হইলে মিসিং, মানে সেকেন্ড টাইম থার্ড টাইমের কোনো সুযোগ নাই, যেহেতু একটু সময় লাগে এই জায়গাগুলোতে। আচ্ছা, 1, 17, 33, 37, এবং খুব স্বাভাবিকভাবেই এটা তোমাদের জানারই কথা যে এখানে শুধুমাত্র তাদের আইডি থাকার কথা যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, যারা রেজিস্টার্ড স্টুডেন্ট। আর যদি এমন কেউ থেকে থাকে যার এখনও রেজিস্ট্রেশন করার সময় হয়নি, সে ক্লাসে আসে কিন্তু এখনও রেজিস্ট্রেশনই করে নাই, তার জন্য আলাদা প্রেজেন্টেশন, কিছুই বলার নেই। আচ্ছা, 37, হ্যাঁ চলে গেছে।
তোমাদের মতো শর্ট টার্ম মেমোরি লস পেশেন্ট বেশিক্ষণ ধরে রাখতে পারো না কিছু, খুব দ্রুতই কেমন জানি স্যার পিছন থেকে ভালো করে দেখা যায়। অস্থির হয়ে যায়। পিছন থেকে ভালো মতো দেখা যায় না, পিছন থেকে ভালো মতো কেন দেখা যায় না এটা দেখি তো।